আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুল এইচএসসি 2022 ব্যাচের জন্য আয়োজিত ক্র্যাশ কোর্সে। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আজকে আমি ইংলিশ ফার্স্ট পেপারে আরেকটা প্যাসেজ নিয়ে চলে এসেছি। তো যারা যারা ক্লাসটাতে জয়েন করছো ঝটপট করে একটু কমেন্ট করে দাও যে কে কোথা থেকে ক্লাসটাতে আছো, এবং প্লিজ একটু কষ্ট করে তোমার যারা বন্ধুরা আছে তাদেরকে মেনশন করে দাও। তো অলরেডি অনেকে জয়েন করেছে, মাবিয়া, মোত্তাক, সুমাইয়া আছে, শাহরিয়ার আছে, শিহাব আছে। ওয়ালাইকুম আসসালাম, আমাকে সালাম দিয়েছো। রাশেদ মাহবুব আছে, জাহিদ আছে, পাবলিহা আছে, অদিতি, রুদ্র, নমস্কার আপু। আচ্ছা, তারপরে আছে মুনা, আফিফ, সুহাদা, তারপরে আছে শিমলা, জাহিদ, জুলফা, জিল্লুর। আচ্ছা, সেখানে অদিতি জিজ্ঞেস করছিল কেমন আছি। ভালো আছি অদিতি, তুমি ভালো আছো? তারপরে আছে রাকিব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। পঞ্চগড় থেকে আছে জাহিদ, ওর বাবা অনেক দূরে, ঢাকা থেকে। আচ্ছা, তারপরে খান আজমল আছে, আসাদ আছে, লুসি আছে, সবুজ দ্বীপের রাজা আছে আমাদের সাথে। ওকে, আচ্ছা। সো 53 স্টুডেন্টস হয়েছে ক্লাসে। একটু কষ্ট করে তোমার যারা যারা বন্ধুরা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আমি যেটা করছি, আমি একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করি। সো বেসিকলি আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের লেসন 3 ইউনিট 12 এর, সেটা নাম হচ্ছে দ্য জায়ান্ট প্যান্ডা। সো আমরা জায়ান্ট প্যান্ডা সম্পর্কে জানবো। আর একটা জিনিস হচ্ছে, আমাদের এই যে ইউনিটটা শেষ হয়ে যাচ্ছে ইউনিট 12, নেক্সট ক্লাসে আমরা ইউনিট 12 এর উপরে কোয়েশ্চেন সলভিং ক্লাস করবো। সো বেসিকলি ইউনিট 12 এর যে লেসন 3টা আমরা পড়েছি 1 2 3, সো এই 3টা লেসনের আমরা হচ্ছে তোমার বেসিকলি প্রশ্ন সলভিং করবো, যে সামারি থাকতে পারে, ফ্লো চার্ট থাকতে পারে, ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকতে পারে। যে প্রশ্নগুলো এইচএসসি পরীক্ষাতে আসবে এই ইউনিট থেকে সেগুলি আমরা হচ্ছে সলভ করে ফেলবো। ওকে, সো আজকে চলো আমাদের লাস্ট যে লেসনটা আছে সেই লেসনটা আমরা পড়ে ফেলি। সো এটার নাম হচ্ছে ইউনিট 12 লেসন 3 দ্য জায়ান্ট প্যান্ডা। নামটাই লেখা নেই এখানে, দাঁড়াও আমি লিখে দিই। ওকে, সো লেসনটার নাম হচ্ছে দ্য জায়ান্ট প্যান্ডা। এন্ড দেখো আমরা কিন্তু এখানে প্যান্ডার ছবি দেখতে পাচ্ছি, কত কিউট একটা অ্যানিমাল, তাই না? এন্ড তোমরা কি জানো প্যান্ডা অ্যাকচুয়ালি অনেক এক্সপেন্সিভ, বিকজ অফ হাউ রেয়ার দে আর। মানে খুবই সুন্দর একটা প্রাণী, কিন্তু খুবই এক্সপেন্সিভ কারণ তারা অনেক রেয়ার। এবং একটা দেশ থেকে আরেকটা দেশে, চায়না একবার অন্য একটা দেশকে একটা কূটনৈতিক গিফট হিসেবে একটা প্যান্ডা পাঠিয়েছিল, এবং সেই প্যান্ডাটাকে আলাদা একটা প্লেনে পাঠানো হয়েছে, যেখানে প্যান্ডা আর তার কেয়ারটেকার আলাদা দুজন দুইটা প্লেনের সিটে বসে গিয়েছে। তো এটা থেকে হয়তো বুঝতে পারবে যে এরা কত বেশি ভ্যালুয়েবল এবং কত বেশি এক্সপেন্সিভ। আচ্ছা, ওকে। ইফাস বলেছো আপু এসবিআর এর পেজে যে গ্রামার কোর্সের কথা বলা, ওইটা করলে একদম অ্যাডমিশনের জন্য সেকেন্ড পেপার হয়ে যাবে। বাবা ওইটা হচ্ছে তোমার বেসিকলি আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় গ্রামার যা যা লাগে, সো ওইটা তোমার অ্যাডমিশনের জন্য মোটামুটি কভার করবে। বাট তারপরেও অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভিং এর যে পার্টটা, সেটা তোমার একটু করতেই হবে। সো ওইটা তুমি যে কোনো গ্রামার কোর্সে করো না কেন, অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভিংটা তোমার দিন শেষে করতে হবে অনেক। আচ্ছা, ওকে। তারপরে আমি একটু কমেন্ট দেখি, অনেকে এখনো জয়েন করছো। আচ্ছা, তো বলেছে আপু আমি ঢাকারই কলা বাগানে আছি। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা এখন শুরু করি দ্য জায়ান্ট প্যান্ডাকে নিয়ে পড়াশোনা। সেখানে বলছে প্যান্ডাস ব্যাম্বু ফুড মে বি লস্ট টু ক্লাইমেট চেঞ্জ। সেখানে দেখো প্যান্ডাস মানে কি, পান্ডা এর, এখানে কি পান্ডা এর, বাংলায় তো প্যান্ডা বলে না, পান্ডা বলে। পান্ডা এর। এখন একটা জিনিস দেখো, এখানে কেন এস এর পরে অ্যাপোস্ট্রফি হলো, এটা কি কেউ আমাকে বলতে পারবে? সো এখানে প্যান্ডাস, যদি আমরা বলতাম যে ধরো এখানে একটা প্যান্ডা আছে, যে এই প্যান্ডার কোনো কিছু নিয়ে আমরা কথা বলছি, একটা প্যান্ডা যদি হতো, সিঙ্গুলার হতো, তখন আমরা লিখতাম প্যান্ডাস। কিন্তু যখন আমরা সব ধরনের প্যান্ডাকে বোঝাচ্ছি, প্লুরাল বোঝাচ্ছি, একাধিক বোঝাচ্ছি, তখন আমাদের যে অ্যাপোস্ট্রফিটা, তখন সেটা বসবে পরে, অর্থাৎ তখন এস এর পরে অ্যাপোস্ট্রফিটা বসবে। সিঙ্গুলারে এস এর আগে অ্যাপোস্ট্রফি বসে, প্লুরালে এস এর পরে অ্যাপোস্ট্রফি বসে। এই কারণে এখানে প্যান্ডাস এর পরে আমরা এখানে অ্যাপোস্ট্রফিটা বসিয়েছি। তো এখানে আমাকে ফাবলিহা বলেছে প্লুরাল, ভেরি গুড ফাবলিহা। তারপর এখানে বলেছে কি, ব্যাম্বু ফুড অর্থাৎ পান্ডা এর বাঁশ খাবার। অর্থাৎ পান্ডা কি খায় আমরা জানি, যে তারা কচি বাঁশ খেয়ে বেঁচে থাকে। তো তাদের বাঁশের যে খাবারটা আছে সেটা মেবি, মেবি অর্থ হচ্ছে হয়তো বোঝাচ্ছে, মেবি লস্ট
লস্ট মানে হারিয়ে যাওয়া, টু ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পান্ডার যে খাবার ব্যাম্বু ফুড বা কচি বাঁশ, সেটা হয়তো ক্লাইমেট চেঞ্জ কিংবা জলবায়ু পরিবর্তনের জন্য হারিয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জ মানে কি বলতো? জলবায়ু পরিবর্তন। সো এটা হয়তো জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের পান্ডার যে খাবার সেটা জীবন থেকে বা পৃথিবী থেকে হারিয়ে যাবে। তারপর বলছি আমরা, সো এই লাইনটা আমরা ক্লিয়ার, তাই না? এবং মে বি লস্ট মানে হচ্ছে হারিয়ে যাবে, এমন একটা অর্থ এখানে প্রকাশ করা হচ্ছে। তারপর এখানে বলছে যে though they are one of the most beloved animal species on earth, pandas aren't safe from the devastating effects of climate change. So এখানে বলছে যে দো মানে কি আমরা জানি, দো মানে হচ্ছে যদিও, যদিও তারা, কারা বলতো? প্যান্ডার কথা বলা হচ্ছে, তারা আর ওয়ান অফ দাটা হচ্ছে বেসিকলি আমরা যে ডিগ্রি গুলো ইউজ করে থাকি, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ান অফ দা দিয়ে আমরা প্রকাশ করি, তাই না? এটার মানে হচ্ছে সবচেয়ে বেস্ট যে কয়টা আছে তাদের মধ্যে একটা, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ প্রকাশ করছে যে ওয়ান অফ দা মোস্ট বিলাভেড অ্যানিমাল স্পিসিস অন আর্থ। সো মোস্ট বিলাভেড মানে হচ্ছে তাদেরকে অনেক বেশি ভালোবাসা হয়, অর্থাৎ তারা মানুষের কাছে ভালোবাসা পায় এমন সবচেয়ে বেশি প্রাণীদের মধ্যে একটা। তো আমাকে এখন একটু বলো তো, তোমাদের বাসায় বা তোমাদের কাছে আর কোন কোন প্রাণী ভালোবাসা পায়, অর্থাৎ তোমরা আর কোন কোন প্রাণী পালো কিংবা পালতে চাও? যেমন আমি দেখি যে প্যান্ডা এত বেশি কিউট, আমার মা সারাদিন প্যান্ডার ভিডিও দেখতে থাকে। সো এটা আসলে একটা খুবই কিউট অ্যানিমেল, এবং এই কারণেই এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, এটাকে মোস্ট বিলাভেড অ্যানিমাল স্পিসিস এর কথা বলা হচ্ছে। কে যেন জিজ্ঞেস করেছো যে প্যান্ডা কি ভালুক নাকি? হ্যাঁ, প্যান্ডা ভালুক, এটা এক ধরনের ভালুক, বুঝেছো? আসাদ বলেছো লেসন 4 এর লেসন 5 পড়াবেন না? আই হাই, ইউনিট 12 এ লেসন 4 এর 5 আছে? আমি তো জানতাম যে তিনটে লেসন দেখতে হবে। থাকতে পারে, যদি থাকে অবশ্যই পড়াবো, আমার ভুল হয়ে গেছে এখানে। আচ্ছা, তো এখানে বলেছে অনেকের বাসায় মুরগি আছে। ও কুটু। ফরিদা বলেছে ডগ আছে বাসায়। মিনারা বলেছে বিড়াল আছে অনেকের বাসায়, কবুতর আছে, বিড়াল আছে। সো অনেকের হচ্ছে পেটস আছে। সো আমরা অনেকেই অ্যানিমাল স্পিসিস বাসায় পালন করে থাকি, এবং আমাদের সবার উচিত অন্যান্য প্রাণীর প্রতি অনেক বেশি সহনশীল হওয়া এবং অনেক বেশি ওদের প্রতি কাইন্ড হওয়া, দয়াবান হওয়া। সেখানে আমরা বলেছি মোস্ট বিলাভেড অ্যানিমাল স্পিসিস অন আর্থ, অর্থাৎ স্পিসিস মানে হচ্ছে প্রজাতি, অর্থাৎ যে সকল প্রজাতির প্রাণী মানুষ দ্বারা অনেক বেশি ভালোবাসা পায় তাদের মধ্যে একটা হচ্ছে কি প্যান্ডা। তারপরে বলছে যে প্যান্ডাস আর ইন সেফ ফ্রম দ্য ডেভাস্টেটিং, ডেভাস্টেটিং মানে হচ্ছে খুবই ধ্বংসাত্মক। ডেভাস্টেটিং শব্দটা অর্থ কি বলতো? এটা অর্থ হচ্ছে ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক। তারপর বলেছে কি ডেভাস্টেটিং এফেক্টস, ধ্বংসাত্মক পরিণতি অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। সো পুরো সেন্টেন্সটা আরেকবার পড়ি। দো দে আর ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড অ্যানিমাল স্পিসিস অন আর্থ, প্যান্ডাস আরন্ট সেফ ফ্রম দ্য ডেভাস্টেটিং এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। বলছি যে যদিও প্যান্ডা হচ্ছে পৃথিবীর সবচাইতে ভালোবাসা প্রাপ্ত প্রাণীর প্রজাতিগুলোর মধ্যে একটা, তারা যে জলবায়ু পরিবর্তনের যে ধ্বংসাত্মক পরিণতি সেটা থেকে মুক্ত নয়। আচ্ছা, প্রথম সেন্টেন্স ডান। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বলছে অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি। আচ্ছা, অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি বলছে যে একটা নতুন স্টাডি বা রিসার্চ অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, নিউ স্টাডি, নিউ মানে হচ্ছে নতুন, স্টাডি মানে হচ্ছে গবেষণা। সো একটা নতুন গবেষণা অনুসারে projected temperature increases in China over the next century will likely seriously hinder bamboo, almost the sole source of food for endangered pandas. So এটা আমি একটু ভেঙে ভেঙে শিখাই। সেখানে কি বলেছে? অ্যাকর্ডিং টু এ নিউ স্টাডি, বলছি যে একটা নতুন গবেষণা অনুসারে প্রজেক্টেড টেম্পারেচার ইনক্রিজেস। সো প্রজেক্টেড মানে হচ্ছে অনুমান করা হচ্ছে, কি বলতো? অনুমানিত, অনুমান করা হচ্ছে, এটার একটা অনুমেয়, অনুমেয় শব্দটা হচ্ছে অনুমেয়, যেটা অনুমান করা হচ্ছে। এইরকম টেম্পারেচার মানে তাপমাত্রা, ইনক্রিজ মানে বৃদ্ধি, ইন চায়না মানে চায়নাতে। আর কবে? ওভার দ্য নেক্সট সেঞ্চুরি, সেঞ্চুরি মানে হচ্ছে শতক। তারপর বলছে উইল লাইকলি সিরিয়াসলি হিন্ডার ব্যাম্বো। সো সিরিয়াসলি মানে হচ্ছে খুব জটিল ভাবে বা খুব সিরিয়াস ভাবে, হিন্ডার মানে হচ্ছে ব্যাহত করা। সো এখন সবগুলা শব্দ অর্থ জানলাম, সেন্টেন্সটা কি দাঁড়ায়? যে অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি, একটা নতুন গবেষণা অনুসারে
projected temperature increase in China over the next century, যে চায়নাতে আগামী শতক জুড়ে যে তাপমাত্রাটা বৃদ্ধি হবে বলে অনুমান করা হচ্ছে, দ্যাট উইল লাইকলি সিরিয়াসলি হিন্ডার ব্যাম্বো, সেটা কি করবে, বাঁশের উৎপাদনকে ব্যাহত করবে, অর্থাৎ টেম্পারেচারটা বেড়ে গেলে বাঁশ কম উৎপন্ন হবে। তারপরে কি বলেছে, যে অলমোস্ট দ্য সোল সোর্স অফ ফুড ফর এন্ডেঞ্জার্ড প্যান্ডাস। সো এটা কি ব্যাহত করছে, ব্যাম্বো বা বাঁশের উৎপাদন ব্যাহত করছে, যেটা কিনা সোল মানে হচ্ছে একমাত্র, অর্থাৎ পান্ডা শুধুমাত্র বাঁশ খেয়েই বেঁচে থাকে, তাদের একমাত্র খাদ্যের যে উৎস আছে। এবং এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে বিলুপ্ত প্রায়, অর্থাৎ বিলুপ্ত প্রায় প্যান্ডার জন্য যে একমাত্র খাবার, সেই খাদ্যের উৎসের যে উৎপাদন সেটাকেই হচ্ছে অনেকটা ব্যাহত করবে। ওকে, প্রজেক্টেডটা কোন পার্ট অফ স্পিচ বাবা? প্রজেক্টেডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এই যে দেখো, প্রজেক্টেড টেম্পারেচার ইনক্রিজ, তাহলে টেম্পারেচার ইনক্রিজটা হচ্ছে এখানে একটা নাউন হিসেবে কাজ করছে, তার আগে প্রজেক্টেডটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কোনো ওয়ার্ড না বুঝলে আমাকে কিন্তু বলতে হবে, ওকে, সাথে সাথে আমাকে বলতে হবে। তো তারপরে আমরা কি দেখছি, 99% of a panda's diet is bamboo and an adult panda needs around 38 kilograms of bamboo every day. So বলছে যে একটা পান্ডা যা খায়, ডায়েট মানে হচ্ছে তার পুরো খাবার দাবার, একটা পান্ডা যা খায় তার 99% হচ্ছে বাঁশ, এবং একজন অ্যাডাল্ট মানে হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক পান্ডার দিনে 38 কেজি বাঁশ দরকার হয়। আচ্ছা, তারপরে বলেছে একজন জিজ্ঞেস করছে যে আপু রাইটিং পার্ট করাবেন না? হ্যাঁ বাবু, রাইটিং পার্ট করাবো। নুসরাত বলছে আপনার ক্লাসে লেকচার শিট পাই না। লেকচার শিটে ওরা কাজ করে, বুঝছো, ওরা একটু টাইপিং করে, এই জন্য দেরি হয়, বাট আমি কিন্তু লেকচার শিট সাথে সাথে ক্লাস করার সাথে সাথেই দিয়ে দিই। ওকে, তারপরে আচ্ছা, থ্যাংক ইউ মেহরিন। ডায়েট মানে হচ্ছে কারো খাবার, ডায়েট মানে হচ্ছে কারো প্রতিদিনের যে খাবার, সেটাকে আমরা ডায়েট বলে থাকি। আমরা বলি যে আওয়ার ডায়েট, আওয়ার স্টেপল ফুড ইন আওয়ার ডায়েট ইজ রাইস এন্ড ভেজিটেবলস, অর রাইস এন্ড মিট বা রাইস এন্ড ফিশ। সো এটা ডায়েট মানে হচ্ছে আমাদের যে খাদ্যাভ্যাস সেটাকে বোঝানো হয়। ডায়েট মানে খাদ্যের যে আমাদের অভ্যাস সেটাকেই বোঝানো হয়ে থাকে। আচ্ছা, তারপরে বলেছে ওকে, প্রতিদিন তার 38 কেজি বাঁশ একটা প্যান্ডার জন্য প্রয়োজন হয়। Only if bamboo can move to new habitats at higher elevations will pandas stand a chance of panda survival, the researchers said. So only if bamboo বলেছে যদি শুধুমাত্র বাঁশ can move to a new habitats, new habitats মানে হচ্ছে নতুন বাসস্থান, অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে তো আর বাঁশ সেখানে হবে না। সো যদি এই ব্যাম্বো বা বাঁশ গাছগুলোকে বা বাঁশের যে বনটা আছে সেটাকে যদি আমরা অন্য জায়গাতে, অন্য বাসস্থানে শিফট করতে পারি, এট হায়ার এলিভেশনস, অর্থাৎ আরো উঁচু জায়গাতে, এলিভেশন মানেই হচ্ছে উঁচু জায়গা, বুঝেছো, হায়ার এলিভেশন মানে হচ্ছে উঁচু জায়গাতে যদি আমরা সেখানে শিফট করতে পারি প্যান্ডাকে, শুধুমাত্র তখনই তাদের বেঁচে থাকার একটা চান্স থাকবে, অর্থাৎ only then will pandas stand a chance of panda survival, তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা তখন তাদের একটু চান্সেসটা বাড়বে। এটা কারা বলেছে? রিসার্চার বা গবেষকরা এমনটাই আমাদেরকে বলেছেন। সো এখানে পুরো অংশটা আমরা যদি আরেকবার পড়ি, পার্সেন্ট এই জিনিসটা আজকে একবারে শিখাই দেই। দেখো আমরা কি জানি বলতো, সেঞ্চুরি, সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী, মানে 100 বছর, তাই না? এই সেঞ্চুরির শুরুর যে অংশটা আছে না সেন্ট, এই সেন্ট মানে হচ্ছে শত। সো পার সেন্ট মানে হচ্ছে প্রতি 100-তে কত, বা শতাংশ, শতে কত অংশ বা শতাংশ। সো পার সেন্ট মানে হচ্ছে প্রতি 100-তে কত। সো ধরো তুমি যদি কোনো কিছু পার্সেন্টেজ বের করতে যাও, সেটাকে তুমি 100 দিয়ে ভাগ করো না, এই কারণে কিন্তু সেটাকে তুমি 100 দিয়ে ভাগ করো, যে সেটা 100-তে কত সেটা তুমি বের করে ফেলো। ওকে রাকিব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, সো এখানে পার্সেন্টের মাঝে স্পেস থাকলে অসুবিধা নেই, দুটোই সঠিক উত্তর, সঠিক শব্দ। আচ্ছা, সো আমরা আরেকবার পুরোটা রিভিশন দিই, তোমরা হচ্ছে আমাকে বলো কোথাও না বুঝে থাকলে, বা কোনো সেন্টেন্স স্ট্রাকচারও না বুঝে থাকলে আমাকে বলতে পারো। মূলত পুরোটাই প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, যেহেতু পান্ডাদের বর্তমান অবস্থা নিয়ে আমরা কথা বলছি।
সেখানে আছে দো they are one of the most beloved animal species on earth, pandas aren't safe from the devastating effects of climate change. যদিও পান্ডা পৃথিবীর সবচেয়ে ভালোবাসা প্রাপ্ত প্রাণী প্রজাতিগুলোর মধ্যে একটা, তারা জলবায়ু পরিবর্তনের যে ভয়ঙ্কর ধ্বংসাত্মক পরিণতি সেটা থেকে মুক্ত নয় বা নিরাপদ নয়। According to a new study, projected temperature increases in China over the next century will likely seriously hinder bamboo, almost the sole source of food for endangered pandas. So বলা হচ্ছে যে একটা নতুন গবেষণায় দেখা গেছে যে যে টেম্পারেচারটা সামনের শতকে চায়নাতে যে টেম্পারেচারটা বাড়বে, তাপমাত্রার যে বৃদ্ধি ঘটবে, সেটা বাঁশের উৎপাদনকে ব্যাহত করবে, যেই বাঁশ কিনা পান্ডার একমাত্র খাবারের উৎস। তারপর বলছে যে 99% of a panda's diet is bamboo and an adult panda needs around 38 kilograms of bamboo every day. So 99% একটা পান্ডার খাদ্যের অভ্যাসের 99%ই হচ্ছে বাঁশ, এবং একটা প্রাপ্ত বয়স্ক প্যান্ডার প্রতিদিন 38 কেজি বাঁশ প্রয়োজন হয়। Only if bamboo can move to new habitats at higher elevations will pandas stand a chance to panda survival, the researchers said. So বলেছে যদি শুধুমাত্র বাঁশের যে বনগুলো আছে বা উৎসগুলো আছে সেগুলোকে আরেকটু উঁচু জায়গায়, নতুন জায়গায় স্থানান্তর করা যায়, যেখানে তাপমাত্রাটা একটু কম থাকবে, সেই জায়গা শুধুমাত্র সেটা করা হলেই প্যান্ডা কি করতে পারবে, বেঁচে থাকতে পারবে। আচ্ছা, তারপর এখানে কি বলছি আমরা? আচ্ছা, এখানে চ্যাটে আমাকে একটা মেসেজ করেছে কেউ, ছোট্ট বন্ধুরা আমার, আমি একটু দেখি কি বলেছে। ও বলেছে যে আপু লেকচার শিট আপলোড করে দেওয়া হয়েছে লাস্ট ক্লাসেরটা, তাহলে তো তোমাদের পেয়ে যাওয়া উচিত। তোমরা একটু লাস্ট ক্লাসের যে ওটা একটু দেখো, লেকচার শিট বলেছে আপলোড করে ফেলেছে। ওকে, আচ্ছা। তো এখানে চলো এই স্লাইডটা, আগের স্লাইডটা তোমরা সবাই বুঝেছো কিনা একটু আমাকে জানাও ঝটপট করে। এই স্লাইডটা বুঝেছো কিনা সবাই, যে আপু এটা বুঝেছি, কোথাও সমস্যা নাই? আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝেছি বলেছে। সো চলো আমরা পরের স্লাইডে চলে যাই। সো এখানে আমরা দেখবো যে হাউ এভার ইফ কনজারভেশন প্রোগ্রামস ওয়েট টু লং, human inhabitants and activities could claim all of the new habitats capable of supporting bamboo in a warming world. So এই সেন্টেন্সটা ভালো করে, however মানে হচ্ছে যাই হোক, অর্থাৎ আমরা আগে তো অনেক কিছু বলেছি, কিন্তু যাই হোক, ইফ কনজারভেশন প্রোগ্রামস, কনজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ, এবং এখানে প্রোগ্রাম মানে বোঝাচ্ছে কর্মসূচি। তো যদি কর্মসূচিগুলো, কি কর্মসূচি, যদি সংরক্ষণ কর্মসূচিগুলো অনেক দেরি করে, ইফ কনজারভেশন প্রোগ্রামস ওয়েট টু লং, তারা যদি অনেক বেশি অপেক্ষা করে, হিউম্যান ইনহ্যাবিটেন্টস এন্ড অ্যাক্টিভিটিস। তো বলেছে যে হিউম্যান ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে পৃথিবীতে যে মানব বসবাসকারীরা আছে, সেই মানব বসবাসকারীরা কি করবে, বনবাস লিখেছি আমি আচ্ছা, এটা হবে মানব বসবাসকারীরা। মানব বসবাসকারীরা এবং তাদের যে কাজকর্ম আছে, তারা কি করতে পারে, দাবি করতে পারে, তারা যে যতটুকু পৃথিবীতে থাকার বাসযোগ্য জায়গা থাকবে সেটা দাবি করে ফেলতে পারে। and all of the new habitats capable of supporting bamboo. So habitat মানে হচ্ছে কি, বাসস্থান, বাসস্থান, আর সাপোর্টিং মানে হচ্ছে এটা করতে পারবে, মানে সক্ষম, কিসের জন্য সক্ষম, বাঁশ উৎপাদনে সক্ষম, এরকম যেসব জায়গা আছে সেগুলো সব মানুষেরা দখল করে ফেলতে পারে। কোথায়? ইন আ ওয়ার্মিং ওয়ার্ল্ড, একটা যেটা তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এরকম একটা উষ্ণ পৃথিবীতে, ওয়ার্মিং বলতে উষ্ণ হয়ে যাচ্ছে এরকম পৃথিবী বোঝানো হচ্ছে। তো সেন্টেন্সটা একবারে পুরোটা পড়ি তাহলে বুঝবে। হাউএভার ইফ দ্য কনজারভেশন প্রোগ্রামস ওয়েট টু লং, যাই হোক যদি সংরক্ষণ কর্মসূচিগুলোতে অনেক দেরি করা হয়, human inhabitants and activities could claim all of the new habitats capable of supporting bamboo in a warming world. সেখানে বলা হচ্ছে যদি এই সংরক্ষণ কর্মসূচিগুলো অনেক দেরি করে, সেক্ষেত্রে একটা উষ্ণ পৃথিবীতে যেসব যেসব জায়গাতে বাঁশ উৎপাদনে সক্ষম, সেই জায়গাগুলো মানুষ দখল করে ফেলতে পারে তাদের বাসস্থানের জন্য এবং তাদের কাজকর্মের জন্য। সেন্টেন্সটা কি ক্লিয়ার? বড় একটা সেন্টেন্স কিন্তু। আচ্ছা, তারপরে বলেছে যে ইট ইজ টাফ but I think there is still hope if we take action now, said research team member জিয়াংগু লিউ। এই যে ওনার নামটা মনে হয় ভুল
পড়েছি, বাট মাফ করে দিও, উচ্চারণটা তো আমি জানি না আসলে চাইনিজ ভাষাতে কিভাবে করে। সেখানে বলছে যে ইট ইজ টাফ, এটা অনেক কঠিন, বাট আই থিঙ্ক দেয়ার স্টিল হোপ, কিন্তু আমার মনে হয় এখনো আশা আছে। ইফ উই টেক অ্যাকশন নাও, অর্থাৎ এটা অনেক কঠিন, এটা সত্যি, কিন্তু যদি আমরা এখনই ব্যবস্থা গ্রহণ করি আমার মনে হয় আশা রয়েছে। সেট রিসার্চ টিম মেম্বার, অর্থাৎ গবেষণার যে একজন দলের সদস্য জিয়াংগু লিউ, তিনি এটা বলেছেন। ইফ উই ওয়েট, আমরা যদি অপেক্ষা করি, দেন উই কুড বি টু লেট, আমরা অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যেতে পারে। তো এটা তো খুবই সহজ, তাই না? মিনারা, থ্যাংক ইউ সো মাচ বাবা। ইনহ্যাবিটেন্ট মানে হচ্ছে বসবাসকারী, ইনহ্যাবিটেন্ট মানে বসবাসকারী, এটা হচ্ছে ইনহ্যাবিটেন্ট। প্রশ্নটা করেছিল কে? ফরিদা আপু, আশা করি তুমি এটা বুঝেছো। জঙ্গুলিউ জাহেদ, আচ্ছা। তারপরে বলেছে ওকে, তারপরে আমরা বলছি যে দ্য রিসার্চার ইউজড ভ্যারিয়াস ক্লাইমেট চেঞ্জ মডেলস টু প্রজেক্ট দ্য ফিউচার for 3 bamboo species relied on by pandas in the Qingling Mountain region of China, which represents about a quarter of the total remaining panda habitat. So আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। বলেছে যে the researchers used various climate change models, তাহলে বলেছে যে রিসার্চাররা কি করেছে, ভ্যারিয়াস অর্থাৎ একাধিক ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের মডেল তারা ব্যবহার করেছেন টু প্রজেক্ট দ্য ফিউচার, অর্থাৎ কি করার জন্য, ফিউচার বা ভবিষ্যতে প্যান্ডার কি অবস্থা হবে সেইটা প্রজেক্ট করার জন্য। কিসের জন্য? 3 ব্যাম্বো স্পিসিস, 3টা ব্যাম্বো স্পিসিস এর রিলাইড অন প্যান্ডাস ইন দ্য কিংলিং মাউন্টেন রিজিয়ন অফ চায়না, উইচ রিপ্রেজেন্ট, যেটা কি করে, রিপ্রেজেন্ট করে মানে হচ্ছে প্রতিনিধিত্ব করে, প্রতিনিধিত্ব করে অ্যাবাউট আ কোয়ার্টার, অর্থাৎ 1/4 বা 1/4 অফ দ্য টোটাল পান্ডা হ্যাবিটেট, অর্থাৎ যে টোটাল পান্ডার যে সংখ্যা আছে তাদের মধ্যে 1/4 থাকে কিংলিং মাউন্টেন রিজিয়ন, বা কিংলিং তোমার যে এলাকা আছে, কিংলিং পার্বত্য অঞ্চল আছে চায়নাতে, সেখানে বাস করে। এবং এখানে কি বলা হয়েছে যে রিসার্চাররা মূলত 3টা আলাদা আলাদা ক্লাইমেট চেঞ্জ মডেল দেখেছেন, বা 3টা আলাদা আলাদা জলবায়ু পরিবর্তনের মডেল তৈরি করেছেন, এটা দেখার জন্য যে কোন মডেলের আন্ডারে 3টা জাতের 3টা প্রজাতির এই ব্যাম্বো স্পিসিস গুলোর কি অবস্থা হয়, অর্থাৎ তাদের ফিউচার বা তাদের ভবিষ্যৎটা তারা অনুমান করার চেষ্টা করেছেন। এবং এই 3টা প্রজাতির উপরই কিংলিং মাউন্টেন রিজিয়নে যে প্যান্ডা গুলো আছে তারা অনেক বেশি রিলাই করে বা ভরসা করে, এগুলোর উপর নির্ভর করে। আর এরা কি, কিংলিং মাউন্টেন রিজিয়নের যে প্যান্ডারা, তারা মোট পপুলেশনের 1/4। ওকে, ক্লাসটা রিলাইড মানে হচ্ছে বাবা, রিলাইড মানে হচ্ছে ভরসা করা বা নির্ভর করা। রিলাই অর্থ হচ্ছে নির্ভর করা, রিলাই মানে নির্ভর করা, অর্থাৎ এই যে 3টা প্রজাতির ফিউচারটা প্রজেক্ট করা হয়েছে, অনুমান করা হয়েছে এই 3টা প্রজাতির উপরই নির্ভর করে থাকে। আচ্ছা, আবৃতি মাত্র এসেছো, ওয়ালাইকুম আসসালাম আবৃতি। These models varied in their specific predictions, but each forecasted some level of temperature rise within the coming century. So এটা একটু ভালো করে দেখো কোন মডেলের কথা বলা হচ্ছে। এই যে 3টা ক্লাইমেট চেঞ্জ মডেল বা জলবায়ু পরিবর্তনের মডেল যে তারা তৈরি করেছিলেন, এই 3টা মডেল কি করেছে, ভ্যারিড ইন দেয়ার স্পেসিফিক প্রেডিকশন, অর্থাৎ এই প্রেডিকশন শব্দটা মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, যে তারা তাদের মধ্যে এই 3টা মডেলে 3টা ভবিষ্যৎবাণী আলাদা আলাদা ইউজ করা হয়েছে, এবং তারা এই 3টা ভবিষ্যৎবাণী ভিন্ন, ভ্যারি মানে হচ্ছে ভবিষ্যৎবাণীতে তাদের পার্থক্য রয়েছে। বাট ইচ ফোরকাস্টেড, কিন্তু ভবিষ্যৎ তাদের যে ভবিষ্যৎবাণীগুলো আমরা দেখেছি 3টা আলাদা আলাদা সিচুয়েশন হওয়া সত্ত্বেও প্রত্যেকেই ফোরকাস্ট করেছে। ফোরকাস্ট মানেও হচ্ছে ভবিষ্যতের জন্য কোনো কিছু আমরা ধারণা করে নিচ্ছি বা ক্যালকুলেট করে নিচ্ছি। সো এটা কি করেছে, ফোরকাস্ট করেছে সাম লেভেল অফ টেম্পারেচার রাইজ উইদিন দ্য কামিং সেঞ্চুরি। সো এই জিনিসটা আমি একটু বুঝাই, আমার মনে হয় যে এটা একটু কঠিন হয়ে যাচ্ছে, জিনিসটা তোমরা ব্যাপারটা বুঝতে পারলে আরো ইজিলি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো মূলত এখানে আমরা এটা বলছি যে তারা কি করেছে, তারা 3টা ক্লাইমেট চেঞ্জের মডেল তৈরি করেছে, বুঝেছো? সো আমরা ধরলাম যে মডেল 1, মডেল 2 এবং মডেল 3। ওকে, তারা 3টা মডেল তৈরি করেছে। এই 3টা মডেলে তারা কি করে, তারা ধরে নেয় যে ধরো প্রথমটাতে হয়তো তারা দেখলো যে বৃষ্টিপাতের পরিমাণ, আমি ইংরেজিতে লিখি, তারা প্রথমটাতে হয়তো ধরে নিল যে রেইনফল সামনের 100 বছরে কেমন হবে,
রেইনফল ধরলাম, প্রথমটাতে ধরলো 20%, পরটাতে ধরলো 30%, পরটাতে ধরলো 40%। সো এরকম করে বিভিন্ন জিনিস এই তিনটা মডেলে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। তো এটাই বলেছে যে ধরে নিচ্ছে যে সামনের 100 বছরে কি কি থাকতে পারে। সো এই যে ধরে নিচ্ছে যে সামনে 100 বছর কি কি থাকবে, এটাকেই বলা হয়েছে স্পেসিফিক প্রেডিকশন। অর্থাৎ তারা এই মডেলগুলোতে বিভিন্ন জিনিস আলাদা আলাদা ভাবে প্রেডিক্ট করেছে। প্রেডিক্ট করার পরে তারা একটা ফলাফল পেয়েছে না, সেই প্রত্যেকটা মডেলের জন্য তারা এক এক ধরনের ফলাফল পাবে। সো ধরো মডেল 1 এর জন্য ফলাফল পেয়েছে যে সামনের 100 বছরে হয়তো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। মডেল 2 তে হয়তো পেয়েছে যে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। মডেল 3 তে হয়তো পেয়েছে যে 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এগুলো সব আমি বানিয়ে বলছি, বাট তোমাকে মডেলের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। সো এই যে এখানে যেগুলো বের করতে পেরেছে, এটাকেই বলা হচ্ছে যে তারা এটা ফোরকাস্ট করেছে। ফোরকাস্ট মানে হচ্ছে তথ্য উপাত্ত দেখে তারা এটা ধারণা করছে যে ভবিষ্যতে এই জিনিসটা হবে। সো ফোরকাস্ট করেছে যে কোনো না কোনো উপায়ে বা কোনো না কোনো পরিমাণে তাপমাত্রা বাড়বে। সো এই যে তিনটা মডেল তারা তৈরি করেছে, মডেলের ভিতরে স্পেসিফিকেশন যত ভিন্নই হোক না কেন, তিনটারই রেজাল্ট এসেছে যে তাপমাত্রাটা সামনের 100 বছরে বাড়বে। সো এইটাই বেসিকলি এই যে এই লাইনগুলোতে বলেছে, দিস মডেলস ভ্যারিড ইন দেয়ার স্পেসিফিক প্রেডিকশনস but each forecasted some level of temperature rise within the coming century. So এটা আমাকে বুঝেছো কিনা একটু বলো। প্রচুর এফর্ট দিলাম এই জিনিসটা বোঝানোর জন্য, কারণ আমার মনে হচ্ছে যে এটা শুধু সেন্টেন্সটা বুঝলে তো হবে না, এখানে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে সেটাও বুঝতে হবে। ওকে, দিবা বলেছে বুঝেছে। ওকে, বাকিরা কি এটা বুঝেছো যে এই সেন্টেন্স দুটোতে কি বলা হয়েছে? ওকে, তারপর এখানে বলেছে যে the results suggest that if the bamboo is restricted to its current distribution area, between 80 and 100% of it will disappear by the end of the 21st century because it won't be able to grow under increased temperatures. So এই লাস্টের সেন্টেন্সটা একটাই একটু বড়, এটা আমরা ভেঙে ভেঙে শিখি। ফারজানা আক্তার, কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এই আমরা আমরা বলি না আমাকে একটা কোয়ার্টার গ্রিল দেন, তার মানে হচ্ছে একটা কোয়ার্টার মুরগিকে 4 ভাগ করে ওটার 1 ভাগ আমাদেরকে প্যাকেট করে দিয়ে দেয়, ওটাই কোয়ার্টার। 4 ভাগের 1 ভাগ। ওকে, সবাই বলেছে মোটামুটি বুঝেছে, ঠিক আছে। সবুজ রাজা বলেছে যে অনেক সুন্দর বুঝেছি, থ্যাংক ইউ বাবা। ওকে, তারপরে আমরা বলছি যে the result suggests that যে ফলাফলটা আমরা পেয়েছি সেটা সাজেস্ট করে মানে হচ্ছে রেজাল্ট সাজেস্ট মানে হচ্ছে তারা এটা বলে, রেজাল্টটা আমাদেরকে কি বলে যে if the bamboo is restricted to its current distribution area. সো রেস্ট্রিক্ট শব্দটা মানে হচ্ছে তাকে এখানে আটকে রাখা, যে যদি বাঁশের উৎপাদনটা বর্তমানে যেখানে আছে সেখানেই আটকে থাকে, কারেন্ট মানে বর্তমান, তারপর ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ডিস্ট্রিবিউশনের ভালো বাংলা হচ্ছে বিতরণ করা, বাট এখানে বিতরণ বাট ডিস্ট্রিবিউশন এরিয়া বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে যে বর্তমানে যেসব এলাকাতে বাঁশ পাওয়া যায় শুধুমাত্র যদি সেসব এলাকাতেই বাঁশের উৎপাদনটা আটকে থাকে, বিটুইন 80 and 100% অফ ইট উইল ডিসঅ্যাপিয়ার বাই দ্য এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি। তাহলে বলছে যে 80 থেকে 100% 21 শতকের শেষের দিকে হারিয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার করবে, পুরোপুরি নষ্ট হয়ে যাবে। because it won't be able to grow under the increased temperatures. তাহলে বলছে যে এটার কারণ হচ্ছে এটা যে তাপমাত্রা বৃদ্ধিটা ঘটবে সেই বৃদ্ধি পাওয়া তাপমাত্রার আন্ডারে বাড়তে পারবে না, অর্থাৎ গ্রো করতে পারবে না, উৎপাদিত হতে পারবে না। বুঝেছো? তো এখানে আমরা এটাই বলেছি যে প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী, ফোরকাস্ট মানে অনেক তথ্য উপাত্ত পেয়ে সেখান থেকে আমরা পেয়েছি। আচ্ছা, হ্যাঁ আকিব, এটা আমাদের লাইফের আসলে একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। ওকে, সো আমরা কি এই স্লাইডটা বুঝতে পেরেছি? সেকেন্ড স্লাইডটা, সো এখানে যেটুকু আমরা পড়েছি এটা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু বলো, তাহলে আমি হচ্ছে কমেন্টটা দেখে পরের যে অংশটা আছে সেটাতে শান্তি মতো চলে যেতে পারবো। এটা তোমরা বুঝেছো কিনা ঝটপট করে জানাও। সাফাত মুত্তাক বলেছো কারেন্ট ডিস্ট্রিবিউশন এরিয়াটা বুঝি নাই। কারেন্ট ডিস্ট্রিবিউশন এরিয়া হচ্ছে, কারেন্ট মানে বর্তমান, ডিস্ট্রিবিউশন এরিয়া মানে হচ্ছে যেসব যেসব জায়গায় এটা পাওয়া যায় বা যেসব যেসব জায়গায় এটা অ্যাভেলেবল। সো যদি বর্তমানে যেসব জায়গাতে অ্যাভেলেবল সেখানে এটার উৎপাদনটা থাকে, সীমিত আকারে থাকে, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে টেম্পারেচার বেড়ে যাবে এবং বাঁশের উৎপাদনটা কমে যাবে। তখন দেখা যাবে যে 80 থেকে 100% বাঁশের উৎপাদন জাস্ট হারিয়ে গেছে, বাঁশের সংখ্যাটাই নাই হয়ে যাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে বাঁশ যেসব এলাকায় বর্তমানে বাঁশের উৎপাদন হচ্ছে এটা ছাড়াও অন্যান্য এলাকায়ও নিয়ে যেতে হবে। যেমন এটার উদাহরণ দিয়ে বলা যায় যে সিলেটে আমাদের চা তৈরি হয় প্রচুর পরিমাণে, কখনো যদি এমন হয় যে সিলেটে বৃষ্টি কমে যাচ্ছে অনেক
বেশি, তাহলে দেখা যাবে যে সিলেটে চায়ের উৎপাদন একদম কমে গিয়েছে। তো তখন যদি আমরা চায়ের উৎপাদনটাকে অন্য কোনো জায়গায় শিফট না করি, আমাদের দেশে চা উৎপাদনই বন্ধ হয়ে যাবে। সো এটা বেসিকলি দ্যাট সেম থিং। আচ্ছা, ওকে, এটা সবাই বলেছো, বুঝেছি। লাস্ট লাইনটা আরেকবার। সো বেসিকলি বলেছে যে ইফ দ্য ব্যাম্বো ইজ রেস্ট্রিক্টেড টু ইটস কারেন্ট ডিস্ট্রিবিউশন এরিয়া, যদি বাঁশের উৎপাদনটা এর বর্তমানে যেসব এলাকায় পাওয়া যায় সেখানেই সীমিত থাকে, বিটুইন 80 and 100% অফ ইট উইল ডিসঅ্যাপিয়ার, 80 থেকে 100% হারিয়ে যাবে বাই দ্য এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি, 21 শতকের শেষের দিকে, বিকজ ইট ওয়ন্ট বি এবল টু গ্রো আন্ডার দ্য ইনক্রিজড টেম্পারেচার্স, অর্থাৎ এলাকাগুলোতে তাপমাত্রা বেড়ে গেলে এটা আর জন্মাতে পারবে না। আচ্ছা, ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে হারিয়ে যাওয়া। ওকে, এটা বুঝতে পেরেছে, ঠিক আছে। পুরাটা আরেকবার সাম আপ করতে বলেছো, আমরা এটা আরেকবার রিডিং করে যাই। ওকে, however if conservation programs wait too long, human inhabitants and activities could claim all of the new habitats capable of supporting bamboo in a warming world. So বলছে যে যদি সংরক্ষণ কর্মসূচিগুলো অনেক দেরি করা হয়, মানুষের যে বসবাস এবং কর্মসূচি আছে এটার কারণে যতগুলো নতুন জায়গা একটা উষ্ণতর পৃথিবীতে ব্যাম্বো বা বাঁশ উৎপাদনের উপযোগী হবে, সেগুলো হয়তো মানুষই দখল করে ফেলবে। It is tough, but I think there's still hope if we take action now, said research team member Jianggu Liu. তো তিনি বলেছেন যে এটা অনেক কঠিন, কিন্তু আমার মনে হয় এখনো আশা আছে যদি আমরা এখনই পদক্ষেপ গ্রহণ করি। If we wait, then we could be too late. আমরা অপেক্ষা করলেই অনেক দেরি হয়ে যাবে। The researchers used various climate change models to project the future for 3 bamboo species relied on by pandas in the Qingling Mountain region of China, which represents about a quarter of the total remaining panda habitat. So বলা হচ্ছে যে রিসার্চাররা বা গবেষকরা অনেকগুলো ক্লাইমেট চেঞ্জ মডেল তৈরি করেছেন, যাতে করে 3টা ব্যাম্বো স্পিসিস বা 3 ধরনের বাঁশের প্রজাতির ভবিষ্যতের অবস্থা কি হবে সেটা তারা বুঝতে পারেন। এবং এই 3টা ব্যাম্বো প্রজাতি বা বাঁশের প্রজাতি হচ্ছে কিংলিং মাউন্টেন রিজনে, কিংলিং পার্বত্য এলাকায় পাওয়া যায়, যেই পার্বত্য এলাকায় পুরো পান্ডা প্রজাতির 4/1 বসবাস করে। These models varied in their specific predictions, but each forecasted some level of temperature rise within the coming century. বলেছে যে এই মডেলগুলো তাদের যে বিশেষ অর্থাৎ স্পেসিফিক প্রেডিকশন গুলো আছে, ভবিষ্যৎবাণীগুলো আছে, সেগুলোতে অনেক আলাদা, কিন্তু প্রত্যেকেই ফলাফলে দেখিয়েছে যে অ্যাকচুয়ালি সামনের যে আমাদের শতকটা আসছে এই শতবর্ষে টেম্পারেচার বাড়বে। রেজাল্ট সাজেস্ট করে যে, এটা লাস্টের লাইনটা আমরা না পড়ে, এটা তো আমরা পড়েছি যে যদি আমরা না কমাই তাহলে না সরাই এই এলাকা থেকে, তাহলে হচ্ছে ব্যাম্বুটা আমাদের অনেক কমে যাবে। আচ্ছা, এটা আমরা রিপিট করেছি পুরোটা, এখন আশা করি ক্লিয়ার হয়েছে। এখন বলো ক্লিয়ার হয়েছে কিনা, পুরোটা কিন্তু রিপিট করেছি, সাম আপও করেছি। ওকে, কনজারভেশন মানে আব্দুল আজিজ সংরক্ষণ করা। ওকে, আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার আর ক্লিনের মধ্যে পার্থক্য কি? ক্লিয়ার একটা, যখন আমরা ধারণার কথা বলি সেটাকে ক্লিয়ার বলি। ক্লিয়ার মানে হচ্ছে স্বচ্ছ ধারণা থাকার, ক্লিন মানে পরিষ্কার, বুঝেছো? ক্লিয়ার মানে স্বচ্ছ, স্বচ্ছ, আর ক্লিন মানে পরিষ্কার। ক্লিয়ার আর ক্লিনের পার্থক্য হচ্ছে বেসিক্যালি এইটা। আমার পরিষ্কার ধারণা প্রয়োজন, এটা আমরা বাংলায় বলি, বাট ইংলিশে এটাকে আমাদের ক্লিয়ার ধারণাটা বলে থাকি, ক্লিনটা আমরা ইউজ করি না। আচ্ছা, এখন চলো আমরা পরের অংশে চলে আসি। ইফ হাউএভার ব্যাম্বু ক্যান মুভ ইনটু নিউ কুলার এরিয়াস, সো বলেছে যে যদি এমন হয় যে বাঁশ কি করতে পারে, নতুন কোনো ঠান্ডা এলাকায় চলে যেতে পারে। কুলার এরিয়া মানে হচ্ছে ঠান্ডা এলাকা, যেখানে তাপমাত্রা কম, ঠান্ডা এলাকায় চলে যেতে পারে, which will reach the same temperatures as current bamboo habitats due to warming. So এই জিনিসটা আবার একটু বুঝাই এই স্লাইডটাতে এসে। সো ধরো এই জায়গাটা মুছে দিই। সো ধরো যে বর্তমানে যেখানে বাঁশ উৎপন্ন হয় সেখানে আমার 20°C তাপমাত্রা প্রয়োজন, হ্যাঁ, আর অন্যান্য ঠান্ডা এলাকায় এখন হচ্ছে 18°C তাপমাত্রা চলছে। সো পৃথিবীতে যখন বৈশ্বিক উষ্ণায়ন হবে তখন ধরলাম 2°C তাপমাত্রাটা এলাকার বেড়ে গেছে, এবং একটা জায়গার তাপমাত্রা 2°C বেড়ে যাওয়া কিন্তু ভয়ঙ্কর কথা, অনেক বেশি বাড়া। সো ধরলাম তাহলে কি হবে, যেটা 20 ছিল সেটা 22°C হয়ে গেল, আর যেটা 18 ছিল সেটা কি হয়ে যাবে, সেটা তখন
20°C হয়ে যাবে। সো এখানে এই জিনিসটাই বলেছে। সো এখন দেখো, যদি এমন হয় যে পান্ডা 20°C উৎপন্ন হয়, তাহলে নতুন যে এলাকাটা, যেটা আগে 18 ছিল এখন 20 হয়ে গেছে, সেখানে উৎপাদন করা পসিবল হবে, তাই না? সো এই জিনিসটা কি বুঝেছো? এটাই বেসিক্যালি এই লাইনটাতে বলেছে যে এখন নতুন ঠান্ডা জায়গায় যদি আমরা বাঁশকে মুভ করতে পারি, which will reach the same temperatures as current bamboo habitats due to warming. সো বলেছে যে তখন গিয়ে ওয়ার্মিং এর কারণে ওই ঠান্ডা জায়গার তাপমাত্রাটাও বাড়বে, বেড়ে বর্তমানে যেখানে বাঁশ উৎপন্ন হয় সেইটার মতন তাপমাত্রাতে আসবে। সো এটা বুঝেছো কিনা একটু বলো। সোল মানে একমাত্র, সোল মানে একমাত্র। সো এই জায়গাটা বুঝেছো কিনা একটু আমাকে জানিও। আচ্ছা, সো এখানে আমরা বলছি যে দেন দেয়ার ইজ হোপ। সো আমরা বলেছি যে যে যদি আমরা এমন করি যে বাঁশের যে উৎপাদন সেটাকে নতুন ঠান্ডা এলাকায় পৌঁছে দেই, যেটা কিনা গ্লোবাল ওয়ার্মিং এর পরেও বর্তমানে যে বাঁশের উৎপাদন স্থান আছে সেটার বর্তমান তাপমাত্রাটা তখন গিয়ে রিচ করবে, সেক্ষেত্রে আমাদের একটা আশা রয়েছে। হাউএভার, যাই হোক, অল ডিপেন্ড অন দ্য এক্সটেন্ট টু উইচ হিউম্যানস ক্যান কার্টেল ক্লাইমেট চেঞ্জ বাই লিমিটিং গ্রিনহাউস গ্যাস এমিশনস ইন দ্য ফিউচার। সো বলেছে যে হাউএভার, যাই হোক না কেন, আমরা যত কিছুই বলি না কেন, অল ডিপেন্ড অন, সবকিছু ডিপেন্ড করে বা সবকিছু নির্ভর করে। ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর। সবকিছু কিসের উপর নির্ভর করে? অন দ্য এক্সটেন্ট টু উইচ হিউম্যানস ক্যান কার্টেল ক্লাইমেট চেঞ্জ বাই লিমিটেড। আচ্ছা, এটা বলেছে আগের জিনিসটা আরেকবার একটু বোঝাতে, আমি আবার বোঝাচ্ছি। ধরে নেই যে এখন বাঁশ উৎপন্ন হয় 20°C তাপমাত্রা আছে এরকম একটা জায়গাতে, আর ধরো যে আরেকটা ঠান্ডা জায়গা আছে সেটার তাপমাত্রা হচ্ছে 18°C। সো আমরা, আমাদের কি দরকার? 20°C তাপমাত্রা দরকার বাঁশের উৎপন্ন করার জন্য, সো উৎপাদন করার জন্য। সো পৃথিবী জুড়ে যদি, চায়না জুড়ে যদি 2°C তাপমাত্রাটা বৃদ্ধি পায়, তখন 20°C যেখানে আছে সেটা কত হয়ে যাবে? 22°C হয়ে যাবে। আর 18টা তখন কি হয়ে যাবে? 20 হয়ে যাবে। সো তখন কোথায় আমরা বাঁশের উৎপাদন করতে পারবো? নতুন যে ঠান্ডা জায়গাটা, যেটা তাপমাত্রা বাড়ার পরে বাঁশ উৎপাদনের যোগ্য তাপমাত্রা এসেছে, সেইখানে আমরা করতে পারবো। এটাই তখন বুঝিয়েছি যে এই জায়গাটাতে, এই যে ব্র্যাকেটের অংশটাতে এটাই বলেছে যে which will reach the same temperature as current bamboo habitats ডিউ টু ওয়ার্মিং, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সেই জায়গাগুলোর তাপমাত্রা বেড়ে কারেন্ট বর্তমান যে ব্যাম্বু উৎপাদন স্থল আছে সেগুলোর যে তাপমাত্রা সেখানে পৌঁছাবে, এটাই বলেছি। তারপর আমরা বলছি যে পুরোটাই নির্ভর করে দ্য এক্সটেন্ট টু উইচ হিউম্যানস ক্যান কার্টেল ক্লাইমেট চেঞ্জ। সো এক্সটেন্ট মানে হচ্ছে কোনো কিছু সীমা, অর্থাৎ কতটুকু সীমা পর্যন্ত হিউম্যানস ক্যান কার্টেল। কার্টেল মানে হচ্ছে কমানো, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জটা মানুষ কতটুকু কমাতে পারবে, জলবায়ু পরিবর্তনটা মানুষ কতটুকু কমাতে পারবে, কিসের মাধ্যমে? বাই লিমিটিং, সীমিত করার মাধ্যমে। কি সীমিত করবে? সীমিত গ্রিন হাউস গ্যাস এমিশনস ইন দ্য ফিউচার। তো এই জিনিসটা আরেকবার যদি বলি, যে পুরোটাই ডিপেন্ড করে যে মানুষ জলবায়ু পরিবর্তনটা কতটুকু কমাতে পারবে, কিসের মাধ্যমে? গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর মাধ্যমে ভবিষ্যতে। অর্থাৎ ভবিষ্যতে গ্রিন হাউস গ্যাসের নির্গমন মানুষ যত কমাবে তত ক্লাইমেট চেঞ্জ কমবে, এবং এইটার উপরে নির্ভর করবে যে আসলে আমরা বাঁশের জন্য কোনো উৎপাদনের স্থান বের করতে পারছি কি পারছি না। ওকে, তারপরে এখানে কি আছে? মেনি প্যান্ডাস ইন দ্য ওয়াইল্ড কারেন্টলি লিভ ইন নেচার। আরেকবার বলি, মেনি প্যান্ডাস ইন দ্য ওয়াইল্ড, ওয়াইল্ড মানে হচ্ছে বনে থাকা যেসব প্যান্ডা আছে সেগুলো কারেন্টলি বর্তমানে লিভ ইন নেচার রিজার্ভস প্রোটেক্টেড ফ্রম হিউম্যান এনক্রোচমেন্ট। সো এখানে বলা হচ্ছে যে হিউম্যান এনক্রোচমেন্ট, এই যে এই শব্দটার এক্সাক্ট বাংলাটা কেউ আমাকে একটু দেখে জানাও তো, এনক্রোচমেন্ট মানে কি? এটা এক্স্যাক্টলি আমার এখনই মনে আসছে না। তো কেউ একটু গুগল সার্চ করে জাস্ট একটু কমেন্টে জানাও যে আপু এনক্রোচমেন্ট মানে হচ্ছে এইটা। বাবা, এমিশন শব্দের অর্থ হচ্ছে নির্গমন, বের হওয়া, নির্গমন। গ্রিনহাউস গ্যাসের নির্গমনটা আমাদের ভবিষ্যতে কমাতে হবে। তো বলছে এনক্রোচমেন্টের মানে বলো। রিমা আক্তার বলেছে এমিশনস মানে কি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা বলছি যে
কারেন্টলি লিভ ইন নেচার রিজার্ভস, তো বলছে যে অনেকগুলো পান্ডাই আছে যেগুলো কিনা বনে বাস করে, সেগুলোকে নেচার রিজার্ভস অর্থাৎ প্রাকৃতিক সংরক্ষণশালাতে প্রোটেক্ট করে সংরক্ষণ করে রাখা হয়েছে হিউম্যান এনক্রোচমেন্টের হাত থেকে। তোমরা কেউ তো বলছো না, আমি নিজেই সার্চ করে বের করে দাঁড়াও এনক্রোচমেন্ট মানে কি। ও, এনক্রোচমেন্ট মানে হচ্ছে সীমা লঙ্ঘন, অর্থাৎ হিউম্যান বা মানুষ যাতে তাদের যে সীমাটা আছে, পান্ডার যে বসবাসের জায়গা আছে সেখানে সীমা লঙ্ঘন করতে না পারে, অনুপ্রবেশ করতে না পারে, সেটাই হচ্ছে এনক্রোচমেন্ট। অর্থাৎ মানুষের সীমা লঙ্ঘন বা অনুপ্রবেশের অধিকার নাই এরকম প্রাকৃতিক সংরক্ষণ স্থানে আমাদের প্যান্ডাগুলো এখন বাস করছে। হাউএভার, যাই হোক, almost all of the land encompassed by these reserves will be unsuitable for the bamboo if the temperatures rise as predicted, অর্থাৎ যতটুকু ধারণা করা হচ্ছে ততটুকু যদি তাপমাত্রা বাড়ে, অলমোস্ট মানে প্রায় অল অফ দ্য ল্যান্ড আশেপাশের, অর্থাৎ এনকম্পাসড মানে হচ্ছে ঘিরে থাকা, কি ঘিরে আছে, এই যে রিজার্ভ বা সংরক্ষণের জায়গাগুলো আছে বা অভয়ারণ্যগুলো যে আছে, এই অভয়ারণ্যকে ঘিরে থাকা যেসব জমি আছে সেই সবগুলো জমি উইল বি আনসুটেবল, অযোগ্য হয়ে যাবে বাঁশ উৎপাদনের জন্য যদি তাপমাত্রা বাড়তে থাকে। তো জিনিসটা এখন বুঝো, ধরো এখানে আমার পান্ডাগুলো বাস করছে এই অভয়ারণ্যে, তো এটার আশেপাশে যে এলাকা সেখানেই তো তোমার বাঁশের উৎপাদন হতে হবে, তাই না? তো বলা হচ্ছে যদি টেম্পারেচারটা বৃদ্ধি পায় তাহলে এই এলাকাগুলোতে আর বাঁশ উৎপাদন করা সম্ভব হবে না, তো তখন তো আমার পান্ডাও এখানে আসলে বেঁচে থাকতে পারবে না, তাই না? তো তারপরে আমরা বলছি যে but if conservationists plan ahead now to move those reserves in line with changing bamboo habitats, then it may be possible to preserve the land the pandas will need. তো এখানে বলা হচ্ছে যে যদি কনজারভেশনিস্ট মানে হচ্ছে যারা সংরক্ষণের জন্য কাজ করছে, যারা সংরক্ষণকারী, সো এই যে প্যান্ডাদের যারা সংরক্ষণকারী তারা যদি প্ল্যান অ্যাহেড নাও, তারা যদি আগে থেকেই পরিকল্পনা করে, প্ল্যান অ্যাহেড মানে আগে আগে পরিকল্পনা করে ফেলে, টু মুভ দোজ রিজার্ভস, এই অভয়ারণ্যগুলোকেও তারা সরিয়ে ফেলতে চায়। কি করতে চায় তারা? এই অভয়ারণ্যকে সরিয়ে কোথায় নিয়ে যাবে? ইন লাইন উইথ চেঞ্জিং ব্যাম্বো হ্যাবিটেটস, নতুন বাঁশের যে উৎপাদন স্থল হবে সেই ব্যাম্বো হ্যাবিটেটস চেঞ্জ করার সাথে সাথে এই অভয়ারণ্যগুলোকেও যদি চেঞ্জ করে নিয়ে যায়, তাহলে then it may be possible to preserve the land the pandas will need, তাহলেই শুধুমাত্র পসিবল, সম্ভব হবে যে পান্ডার প্রয়োজন অনুসারে জমি সংরক্ষণ করে রাখা, এই ছাড়া পসিবল হবে না। আচ্ছা, মাহতিম বলেছো প্যান্ডা কি মানুষের জন্য বিপজ্জনক? না না বাবা, না না, বিপজ্জনক না। তো এখানে আমরা এই পার্টটা আরেকবার পড়ি, আর তোমাদের কোথাও সমস্যা থাকলে সেটা আমাকে বলো যে কোন অংশে তোমার সমস্যা আছে। তো আমরা বলছি যে if however bamboo can move into new cooler areas which will reach the same temperature as current bamboo habitats due to warming, then there is hope. তো আমরা বলছি যে যদি বাঁশকে সরিয়ে নতুন কোনো ঠান্ডা এলাকায় নেওয়া যায় যেখানে এই বাঁশটা এই যে কারেন্ট বর্তমান যে বাঁশের হ্যাবিটেট আছে সেটার তাপমাত্রায় পৌঁছাবে, তাহলেই শুধু আশা আছে। However, all depend on the extent to which humans can curtail climate change by limiting greenhouse gas emissions in the future. বলছি সবকিছু নির্ভর করে মানুষ কতটুকু জলবায়ু পরিবর্তনকে কমাতে পারবে ভবিষ্যতে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমিয়ে। Many pandas in the wild currently live in nature reserves protected from human encroachment, অর্থাৎ বর্তমানে অনেক বেশি প্যান্ডাই বাস করে বনে এবং নেচার রিজার্ভসে অর্থাৎ প্রাকৃতিক অভয়ারণ্যে, যেগুলো মানুষের অনুপ্রবেশ থেকে রক্ষা করা আছে। However, almost all of the land encompassed by these reserves will be unsuitable for bamboo if the temperatures rise as predicted. যদি তাপমাত্রা যেভাবে বলা হচ্ছে সেভাবে বাড়তে থাকে তাহলে এই যে রিজার্ভ গুলোর আশেপাশে যে জমিগুলো আছে সবগুলোই বাঁশ উৎপাদনের অযোগ্য হয়ে পড়বে। But if conservationists plan ahead now to move those reserves in line with changing bamboo habitats, যদি সংরক্ষণকারীরা এখনই পরিকল্পনা করে এই রিজার্ভ গুলোকে সরিয়ে ফেলতে বাঁশের উৎপাদন স্থানের পাশাপাশি, then it may be possible to preserve the land the pandas will need, তখনই শুধুমাত্র সম্ভব যে প্যান্ডার প্রয়োজন অনুসারে জমি সংরক্ষণ করে রাখা। আচ্ছা, সো আমাকে একটু বলো যে কোনো কিছু বুঝেছো কিনা, কোনো কোথাও অসুবিধা আছে কিনা, নাকি এটুকু বুঝেছো? এটা একটু ঝটপট করে আমাকে বলো।
এটা হয়ে থাকলে আমরা পরের স্লাইডে মুভ করি, এই যে বাকি লাস্টের স্লাইড আই গেস এটা, হ্যাঁ লাস্ট স্লাইড এটাতে আমরা মুভ করি, এটা আমরা পড়ে ফেললে আমাদের ইউনিট 12 এ লেসন 3 কমপ্লিট হয়ে যাবে। আব্দুল্লাহ বলেছে আপু আমাদের পার্ট অফ স্পিচ পড়াবে না? বাবা আমি যে ফার্স্ট পেপারে একটা ইউনিট পড়াচ্ছি, এই ইউনিটটা শেষ হলে আমরা নেক্সটে আবার একটা গ্রামার টপিকে চলে যাব। সো আমরা বলছিলাম যে and climate change is not the only challenge facing giant pandas, one of the most endangered species in the world, researchers say. সো জায়ান্ট বা বড় বড় যে প্যান্ডা গুলো আছে সেগুলো বেঁচে থাকার জন্য জলবায়ু পরিবর্তনই একমাত্র চ্যালেঞ্জ বা একমাত্র সমস্যা নয়, যেটা কে বলেছে? রিসার্চাররা বলেছে। এবং এই জায়ান্ট প্যান্ডা গুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে এন্ডেঞ্জার স্পিসিস বা সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় আছে, বিলুপ্তির পথে আছে। হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ অলরেডি সিভিয়ারলি লিমিটেড দ্য অ্যানিমালস হ্যাবিটেটস। বলেছে যে হিউম্যান অ্যাক্টিভিটিস মানে মানুষের কার্যক্রম হ্যাভ অলরেডি ইতোমধ্যেই সিভিয়ারলি শব্দটা অর্থ হচ্ছে ভয়ঙ্কর ভাবে লিমিটেড সীমিত করে দিয়েছে অ্যানিমেলের হ্যাবিটেট অর্থাৎ তাদের যে বাসের জায়গা বাসস্থান সেটাকে ইতোমধ্যে মানুষের কার্যক্রম অনেক বেশি সীমিত করে দিয়েছে। And their dependence on a single source of food, one that is not nutrient or energy rich, doesn't help. বলছে যে তাদের যে ডিপেন্ডেন্সটা আছে একটা সিঙ্গেল সোর্স অফ ফুডে, তারা যে শুধুমাত্র একটা খাবারের উপরে নির্ভরশীল বাঁশের উপরে, যেটা আবার এত বেশি নিউট্রিয়েন্ট বা এনার্জি রিচও না, অর্থাৎ বাঁশের মধ্যে যে এত পুষ্টিগুণ আছে তাও না, এইটাও আসলে ব্যাপারটাকে সাহায্য করছে না। ইন অ্যাডিশন টু দেয়ার নেটিভ হ্যাবিটেটস ইন চায়না, নেটিভ মানে হচ্ছে তাদের যে প্রকৃত হ্যাবিটেট, তাদের যে প্রকৃত বাসস্থান, এইটার পাশাপাশি প্যান্ডাস লিভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন জুস এন্ড ব্রিডিং সেন্টার্স। তারা জুস বা চিড়িয়াখানাতেও বাস করে এবং প্রজনন সেন্টারেও বাস করে। এই ব্রিডিং সেন্টার গুলোর কাজই হচ্ছে প্যান্ডার পপুলেশনটা আরো বাড়ানো। But Liu doesn't predict a bright future for the bears if they lose their wild habitats. কিন্তু লিউ বলেছেন যে এই যে বেয়ার গুলো পান্ডা গুলো আছে এগুলো কোনো ভবিষ্যৎ ভালো অবস্থায় থাকবে না যদি তাদের ওয়াইল্ড হ্যাবিটেটস বা বন্য যে বাসস্থানগুলো আছে সেগুলো হারিয়ে যায়। To really protect pandas, you cannot just stick them into a breeding center or a zoo. বলেছে যে যদি সত্যি সত্যি তাদেরকে সংরক্ষণ করতে চাও, জাস্ট তাদেরকে স্টিক মানে হচ্ছে এক জায়গায় তাদেরকে ঢুকাই দিলেই তো হবে না। ইউ ক্যান নট জাস্ট স্টিক দেম ইনটু আ ব্রিডিং সেন্টার অর আ জু। তাদেরকে একটা প্রজনন সেন্টারে বা একটা চিড়িয়াখানাতে ঢুকিয়ে দিলে তাদেরকে সংরক্ষণ করা যাবে না। তারপরে বলেছে হি সেড নোটিং দ্যাট the animals genetic diversity would suffer among other issues। অর্থাৎ কেন তাদেরকে প্রজনন সেন্টারে বা চিড়িয়াখানাতে রাখা যাবে না? যদি রাখা হয় তাহলে তাদের জেনেটিক ডাইভার্সিটি অর্থাৎ তাদের যে জিনগত বৈচিত্র্য আছে, জেনেটিক ডাইভার্সিটি মানে হচ্ছে জিনগত বৈচিত্র্য, এই জিনগত বৈচিত্র্যের সমস্যা হবে যদি তাদেরকে বন্য জায়গাতে বন্য এলাকাতে থাকতে দেয়া না হয়। এবং আদার ইস্যুস অর্থাৎ আরো সমস্যার মধ্যে এইটাও পড়েছে। That's not a long term solution. এটা একটা লং টার্ম সলিউশন বা দীর্ঘস্থায়ী সমাধান নয়। সো এটাই হচ্ছে মূলত আমাদের শেষ অংশ। সো তোমরা বুঝেছো কতটুকু এটা আমাকে বলো, আর আমি এই বাকি অংশটা একবার সাম আপ করি। সেখানে আছে the climate change is not the only challenge facing giant pandas, one of the most endangered species in the world, researchers say. সো রিসার্চাররা বলেছে যে জায়ান্ট যে প্যান্ডা গুলো আছে, বড় প্যান্ডা গুলোর শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জটাই একমাত্র সমস্যা না। Human activities have already severely limited the animals' habitats and their dependence on a single source of food, one that is not that nutrient or energy rich, doesn't help. সেখানে বলছে যে মানুষের কার্যক্রম ইতোমধ্যেই এই যে অ্যানিমেলের হ্যাবিটেট বা প্রাণীটার যে বাসস্থান সেটাকে অনেক সীমিত করে দিয়েছে এবং তারা যে মাত্র একটা খাদ্যের উপর নির্ভরশীল, যেটা আবার এত বেশি পুষ্টিগুণ সম্পন্ন না, এই ব্যাপারটাও খুবই সমস্যা তৈরি করে। In addition to their native habitats in China, pandas live around the world in zoos and breeding centers. So তাদের যে ন্যাচারাল বাসস্থান, প্রাকৃতিক বাসস্থান আছে চায়নাতে, এগুলো ছাড়াও প্যান্ডা বিভিন্ন দেশের চিড়িয়াখানাতে এবং প্রজনন কেন্দ্রে বাস করে। But Liu doesn't predict a bright future for the bears if they lose their wild habitats. কিন্তু তারা যদি তাদের প্রাকৃতিক বাসস্থানটা হারিয়ে ফেলে
লিউ তখন তাদের জন্য কোনো কি খুঁজে পাচ্ছে না, একটা ব্রাইট ফিউচার দেখছে না, অর্থাৎ তাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ অনুমান করতে পারছে না। টু রিয়েলি প্রোটেক্ট প্যান্ডাস, সত্যি সত্যি যদি প্যান্ডাকে বাঁচাতে হয়, ইউ ক্যান নট জাস্ট টেক দেম ইনটু আ ব্রিডিং সেন্টার অর আ জু। তুমি তাদেরকে একটা ব্রিডিং সেন্টার বা একটা জুতে ঢুকিয়ে দিতে পারো না। He said, noting that the animals' genetic diversity would suffer among other issues. তো বলেছে যে অন্যান্য সমস্যার মধ্যে তাদের জিনগত বৈচিত্র্যের সমস্যা হবে। আর দ্যাটস নট আ লং টার্ম সলিউশন, এটা দীর্ঘস্থায়ী সলিউশন না। সূর্য বলেছে 90% বুঝেছে, বাকিটা নিজে নিজে পড়লেই হবে। নোটিং মানে হচ্ছে কোনো একটা জিনিস মনে করিয়ে দেওয়া বা উল্লেখ করা। নোটিং মানে হচ্ছে উল্লেখ করা। সো তোমরা যেহেতু বুঝেছো বলেছো, আমরা এখন পরের অংশটাতে যাই। আচ্ছা, সো এখন আমরা দেখবো সিনোনিম অ্যান্টোনিম। সো এই পুরো লেসনটাতে মূলত আমরা পান্ডা সম্পর্কে কথা বলেছি। প্রথমে বলেছি যে প্যান্ডা কেন পৃথিবীতে, ওদের বিলুপ্তপ্রায় প্রাণী, কারণ ওদের একমাত্র খাবার হচ্ছে বাঁশ, এবং যদি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, চায়নার তাপমাত্রা বাড়ে, বাঁশ যেই তাপমাত্রা উৎপন্ন হয় সেটার চাইতে বেড়ে যাবে, এবং এই কারণে তখন কিন্তু এটা আর উৎপন্ন হতে পারবে না। আচ্ছা, নয়নচন্দ্র বলেছে আপু টেন্স প্রিপোজিশন ভার্বের ব্যবহারও বুঝাই দিতে। বাবারে, টেন্স প্রিপোজিশন ভার্ব তো তুমি এইচএসসি তে পড়ো, এটা আইডেন্টিফাই করতে পারার কথা, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে আমরা যদি এখানে টেন্সটা আমি মূলত বলে দিচ্ছি যে টেন্সটা হচ্ছে এই পুরো প্যাসেজ গুলোর সবগুলো টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে, কারণ বর্তমান সময়ের সিচুয়েশনটা তুলে ধরা হয়েছে। যে দেখো, ইজ নট, তারপরে আমরা কি বলেছি, হ্যাভ অলরেডি, তারপরে ডাজন্ট হেল্প, তারপরে আছে প্যান্ডাস লিভ অ্যারাউন্ড। সো বেসিক্যালি এখানে প্রেজেন্ট টেন্সটা হচ্ছে মূলত পুরো প্যাসেজ জুড়ে ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা, তো চলো এখন আমরা চলে আসি সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারি পার্টটাতে। সো আমি এটা একটু পড়ে যাচ্ছি, তোমাদের কোথাও যদি কোনো কনফিউশন থাকে এটা আমাকে বলবে। সো ডেভাস্টেটিং শব্দটার অর্থ হচ্ছে বিধ্বংসী বা ধ্বংসাত্মক। এটার সিনোনিম হচ্ছে ডেমোলিশিং এবং ডিস্ট্রয়িং, এগুলোর মানে হচ্ছে বিধ্বংসী বা ধ্বংসাত্মক। অ্যান্টোনিম হচ্ছে কনসোলেটরি ক্রিয়েটিভ, অর্থাৎ সৃজনশীল। হিন্ডার শব্দটার অর্থ হচ্ছে বাধা দেওয়া। ইম্পেরিল জোপার্ড হচ্ছে সিনোনিমে, এটা হচ্ছে সিনোনিম। আর হিন্ডারের বাধা না দেওয়াটা কি হতে পারে, অ্যালাউ করাটা হতে পারে এটার অ্যান্টোনিম। তারপরে কনজারভেশন, লিউ কারো নাম, হ্যাঁ বাবা, জিয়াঙ্গু লিউ, এটা আগের স্লাইডে পড়েছিলাম। আচ্ছা, নোটিং দ্যাট দ্য অ্যানিমাল, এটা হচ্ছে উল্লেখ করা যে প্রাণীটা। আমিনা ঋতু, থ্যাংক ইউ সো মাচ। সব প্যাসেজে কি প্রেজেন্ট টেন্স বেশি ব্যবহার করা হয়? হ্যাঁ বাবা, যখন হচ্ছে আমাদের বর্তমানে কোনো কিছু চলছে এমনটা বোঝানো হয় তখন প্রেজেন্ট টেন্স বেশি ব্যবহার করা হয়। অতীতের কোনো ঘটনা বোঝাতে পাস্ট ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আমরা এরপরে ফার্স্ট ইউনিটটা পড়বো, তখন দেখবো যে ওখানে আবার পাস্ট টেন্স অনেক ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কনজারভেশন শব্দটার অর্থ হচ্ছে সংরক্ষণ। এইটার সিনোনিম কি প্রেজারভেশন এবং রিজার্ভেশন, আর অ্যান্টোনিম হচ্ছে ডিস্ট্রাকশন। এলিভেশন শব্দটার অর্থ হচ্ছে উচ্চতা, এটা হাইট বা লেভেল হচ্ছে সিনোনিম, ডেপথ হচ্ছে এটার অ্যান্টোনিম। কেপেবল শব্দটার অর্থ হচ্ছে সক্ষম, এটার সিনোনিম কি এইবল এবং সাসেপ্টিবল, আর অ্যান্টোনিম হচ্ছে ইনকেপেবল। রিলাই শব্দটার অর্থ হচ্ছে নির্ভর করা, ডিপেন্ড হচ্ছে এটার সিনোনিম, আর ডিস্ট্রাস্ট হচ্ছে এটার অ্যান্টোনিম। প্রেডিকশন শব্দটার অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী, এটা ফোরকাস্ট এবং প্রফেসি হচ্ছে এটার সিনোনিম। আচ্ছা, রেস্ট্রিক্ট শব্দটার অর্থ হচ্ছে সীমাবদ্ধ করা, লিমিট, কনস্ট্রিক্ট, কনস্ট্রেন্ট, এগুলো সব হচ্ছে সিনোনিম। ডি রেস্ট্রিক্ট হচ্ছে এটার অ্যান্টোনিম। এক্সটেন্ট মানে হচ্ছে মাত্রা, স্প্রেড, রেঞ্জ হচ্ছে এটার সিনোনিম। এনক্রোচমেন্ট, এটা মানে হচ্ছে অনুপ্রবেশ। ইনভেশন, ইন্ট্রুশন, ইন্ট্রুশন বানানটা এখানে ভুল হয়েছে, এটা হবে ইন্ট্রুশন। ইন্ট্রুশন মানে হচ্ছে অনুপ্রবেশ করা। আচ্ছা, ইনকেপেবল মানে অযোগ্য, কেপেবল মানে সক্ষম, ইনকেপেবল মানে হচ্ছে অক্ষম। তারপরে আছে কি এনকম্পাসড, এনকম্পাসড শব্দটা অর্থ হচ্ছে বেষ্টন করা বা ঘিরে থাকা। সারাউন্ড মানে সারাউন্ড এবং ইনসার্কেল, এগুলো মানেও ঘিরে থাকা। এক্সপোজ মানে হচ্ছে ঘিরে নাই কোনো কিছু, ওপেন অবস্থাতে আছে, এরকমটা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে আমাদের আছে কি সেভিয়ারলি, সেভিয়ারলি মানে হচ্ছে তীব্রভাবে। সিরিয়াস, অ্যাকিউট, স্ট্রিক্ট, এগুলো সবই হচ্ছে তীব্রভাবে। মাইল্ড বা কাইন্ড মানে হচ্ছে মৃদু, এগুলো আর তীব্র বোঝায় না, মৃদু বোঝায়। নিউট্রিয়েন্ট শব্দটা অর্থ হচ্ছে পুষ্টিকর, পরিপোষক, আর এটার যে সিনোনিম এটা হচ্ছে সাপোর্টিং, নারিশিং। খুবই সুন্দর একটা শব্দ, নারিশিং। ব্রিডিং শব্দটা অর্থ হচ্ছে বংশবৃদ্ধি করা বা প্রজনন করা, এটা সিনোনিম কি জেনারেট, রিপ্রোডিউস।
আর এটার ডাইভার্সিটি শব্দটার অর্থ হচ্ছে বৈচিত্র্য, এটার সিনোনিম হচ্ছে ভ্যারাইটি, আর এটা অ্যান্টোনিম হচ্ছে ইউনিফর্মিটি। ইউনিফর্মিটি মানে হচ্ছে একই রকম হওয়া কোনো কিছু। সো আমরা তো মোটামুটি প্যাসেজটা পড়লাম, বাংলা অর্থ জানলাম, এখন তোমরা আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও, তাহলে আমরা আজকে ক্লাসটা কমপ্লিট করতে পারবো। এরপরে এটার যে তোমরা বলেছো যে এটার লেসন 4-5 আছে, তাহলে আমরা লেসন 4-5 করব, এবং পুরো ইউনিটটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে একসাথে কিছু কোয়েশ্চেন সলভ করে ফেলবো। সো ধরো তোমার কোনো শব্দে কনফিউশন আছে, জাস্ট একটা গুগল সার্চ করে ফেলবে, সেই শব্দটা অর্থ সহ কিভাবে ইউজ হয় সেটাও তোমরা জানতে পারবে। ওকে, চলো এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেভাস্টেটিং রেফার টু? ডেভাস্টেটিং শব্দটা অর্থ কি? প্লিজিং, অ্যাননোয়িং, ডিসস্যাটিসফ্যাক্টরি, ডিস্ট্রয়িং। এটার অর্থ কোনটা হবে ঝটপট করে আমাকে বলে দাও। আমি হচ্ছে তোমাদের, আচ্ছা ওকে, আমি হচ্ছে তোমাদের ক্লাসটা হারিয়ে ফেলেছি, দাঁড়াও। তোমরা কমেন্টে উত্তরটা জানাতে থাকো, আমি ক্লাসটা খুঁজে পেতে পেতে। এই তো পেয়েছি। সো আমি দেখছি ওয়ানে ডি বলেছে অনেকে, কবির, ধ্রুব, আফিফ, শাম্মী, কবির, নাফিসা, নেহা, সারিয়া, অঙ্কুর, মারিয়া, আবির, সুইটি। তাহলে সবাই বলেছো কি ডিস্ট্রয়িং হচ্ছে এটার সঠিক উত্তর, একদম ঠিক। তারপরে এটা বলো, পান্ডাস আর হাইলি এফেক্টেড বাই, তারা কি দ্বারা অনেক বেশি এফেক্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়? চায়না, হিউম্যান হ্যাবিটেটস, ব্যাম্বুস, নাকি ক্লাইমেট চেঞ্জ? এখানে কোনটা সঠিক উত্তর হবে ঝটপট করে বলো, যে পান্ডা কিসের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? রাইহান হোসেন বলেছো ডি, হাবিবা বিনতে আসাদ একের উত্তর দিয়েছো, তারপরে দুইয়ের উত্তর বলেছো ডি, এরশাদ স্বামীর উত্তর দিয়েছো, তারপরে আছে সুরভি, চায়না বলেছো, আচ্ছা শাহরিয়ার বলেছো ওয়ান, জিলুর রহমান বলেছো ডি। ওকে, আচ্ছা ডি বলেছো শোয়েব, তারপরে আমি পাচ্ছি ফাবিয়া বলেছো ডি, তারপরে মৌ বলেছো টু। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে ক্লাইমেট চেঞ্জ দ্বারা তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি দ্বারা? ক্লাইমেট চেঞ্জ দ্বারা তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ ডিস্ট্রয়িং দ্য নিউ হ্যাবিটেটস অফ ব্যাম্বো? বাঁশের যে নতুন হ্যাবিটেট গুলো আছে সেটাকে কে ডিস্ট্রয় করছে? ট্রেসপাস এন্ড ইররেসপন্সিবল বিহেভিয়ার অফ হিউম্যান বিং, congenial environment, lack of proper caring, কাটিং ডাউন ব্যাম্বো ইনডিসক্রিমিনেটলি। এটা কোনটা হবে ঝটপট করে বলো, যে কোনটার কারণে আমাদের ব্যাম্বো হ্যাবিটেটটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? তিনের উত্তর কোনটা হবে ঝটপট করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা, এ বলেছো ট্রেসপাস এন্ড ইররেসপন্সিবল বিহেভিয়ার অফ হিউম্যান বিং, সাফওয়াত বলেছো এ, তারপরে আমি দেখছি জুই উত্তর দিয়েছো, মিতু উত্তর দিয়েছো, উজ্জ্বল বলেছো এ, তারপরে বিথি বলেছো অল। অল কোনটা বাবা? আকিব বলেছে 3-এর 1, 4-এর 4। ওকে, নাজমুল বলেছো ডি, আচ্ছা ফাহমিদা বলেছো 1, আবির বলেছো এ, তারপরে খান আজমল বলেছো এ, ইমাম বলেছো এ, ফাবিয়া বলেছো এ, তারপর কাফি বলেছো এ, মুনিফ বলেছো এ, রাইহান বলেছো এ। ওকে, সো এখানে আমরা জানি সঠিক উত্তর হবে 3-এর-A। ফোর্থ কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড কনজারভেশন স্ট্যান্ডস ফর, কনজারভেশন শব্দটার অর্থ কি? প্রোটেকশন, অ্যাট্রাকশন, রিজার্ভ, নাকি প্রেজার্ভেশন? সো কনজারভেশন শব্দটার অর্থ কি? এটা 4 নম্বরের উত্তর কোনটা হবে ঝটপট করে বলে দাও। এ বি সি ডি কোনটা সঠিক উত্তর হবে 4 নাম্বারটাতে? আচ্ছা, প্রেজার্ভেশন বলেছো তাসনুভা, আকিব তাফিম উত্তর করেছিল অলরেডি, তারপরে আমি জিহান, বিথি এর উত্তর পেয়েছি, শোয়েবের উত্তর পেয়েছি, এথিকা এর উত্তর পেয়েছি, আমিনা ঋতু এর উত্তর পেয়েছি, আধি এর উত্তর পেয়েছি, তারপরে আমি দেখছি ফাহমিদা, নাজমিন, মৌ আছে, অপু আছে, জুনো ফর সিকে এক্স তোমার নামটা বলেছি, খান আজমল বলেছো 4, সাফওয়াত মোত্তাক বলেছো এ, তালহা জুবার বলেছো এটার উত্তর হবে প্রিজার্ভেশন। কনজারভেশন আর প্রিজার্ভেশনটা মিলে, প্রোটেকশনটা মানে কি কোনো বিপদ থেকে রক্ষা করা, কনজারভেশন হচ্ছে সংরক্ষণ করে রাখা, প্রোটেকশনটা কিছুর এগেইনস্টে বোঝানো হয়। তো এখানে বেস্ট আনসারটা হচ্ছে প্রিজার্ভেশন। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, দ্য ওয়ার্ড সোল মিনস
সোল শব্দটার মানে কি? সিঙ্গেল টুলস শু ফোর। এখানে সোল অর্থ কি হবে ঝটপট করে বলো, 1 2 3 4 সোল অর্থ কোনটা হবে? এটা করলে আমাদের আজকে ক্লাসটা মোটামুটি ডান। আমরা একদম সুন্দর মতো একটা পুরো লেসন কমপ্লিট করতে পেরেছি। তো ঝটপট করে আমাকে জানাও 5 এর উত্তর কোনটা হবে। আচ্ছা, সাফওয়াত বলেছে এ, ওবায়দুল বলেছো 5 এর এ, নুসরাত বলেছো এ, সাফওয়াত বলেছো, সাফওয়াত উত্তর তো অলরেডি পেয়েছি। আচ্ছা, ফরহাদুদ্দিন বলেছে রেজাউল ভাইয়া কোথায়? ভাইয়া তো আছেন, ভাইয়া ক্লাস নেবেন তোমাদের। ভাইয়া সেকেন্ড পেপার একটা টপিক পড়াচ্ছেন, আই গেস ওটা শেষ করলে আমরা, ভাইয়া ফার্স্ট পেপার শিফট করবেন, আমি এই ইউনিটটা শেষ করলে আমি সেকেন্ড পেপারে শিফট করব। ওকে, তারপরে তোমাদের দাবি থাকতে পারে যে ধরো তোমার ভাইয়ার ফার্স্ট পেপার ক্লাসটাই বেশি ভালো লাগে, আমার সেকেন্ড পেপারই বেশি ভালো লাগে, তাহলে সেটাও জানাতে পারো যে আপনারা একজন একটা পেপারই নেন। বা তোমাদের যদি মনে হয় যে দুজন মিক্স করে পড়ালেই বেশি ভালো হয়, বেশি ইন্টারেস্টিং হয় ব্যাপারটা, সেটাও ভালো হয়, তোমরা জানিও, ফিডব্যাক দিও। আচ্ছা, সো সবারই মোটামুটি এ উত্তর পেয়েছি। দ্য ওয়ার্ড সোল মানে হচ্ছে সিঙ্গেল, এক। সোল মানে হচ্ছে একমাত্র, এই অর্থটাই প্রকাশ করছে। সো আমরা কিন্তু পুরো একটা জায়ান্ট প্যান্ডার যে প্যাসেজ আছে এটা কমপ্লিট করেছি। এটা নিয়ে আমরা ভালো করে ওয়ার্ড গুলো শিখেছি এবং আমরা এটা নিয়ে কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করেছি। সো ইউনিট 12 এ লেসন 4 5 যদি থাকে, আমরা হচ্ছে লেসন 4 5 টা আমরা আনসার করবো এজ এটা নেক্সট ক্লাসেসে পড়বো। আর যদি না থাকে তাহলে আমরা হচ্ছে এরপরে ইউনিটটা শেষ করে আমরা কি করব বলো তো, আমরা তোমার যে কোয়েশ্চেন সলভিং গুলো এখান থেকে আসতে পারে, সামারি রাইটিং হতে পারে, সো এরকম কোয়েশ্চেন বা টেস্ট পেপার সলভিং এরপরে করবো। ওকে, আচ্ছা। ছোঁয়া বলেছে মিক্স করে পড়ালেই ভালো হবে, মিনারা থ্যাংক ইউ। আবৃতিও বলেছে মিক্স করে পড়ালে ভালো হয়। ওকে, ঠিক আছে বাবারা, ক্লাস কেমন লাগলো জানিও, কোথাও কিছু না বুঝলে জানিও। আমি লেকচার শিটটা দিয়ে দিচ্ছি এখনই, এটাও ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের আগে তোমরা পেয়ে যাবে। আর দিবা বলছে দুজনেরই ক্লাস প্রচুর ভালো লাগে, আমরা মিক্স করে নেয়ারই প্ল্যান করেছি এজন্য, সো এটা তো খুবই ভালো। ওকে, এরপরে আমি সেকেন্ড পেপার ক্লাস নেবো, কোনো অসুবিধা নেই, যেসব টপিক পড়ানো বাকি আছে মনোযোগ দিয়ে ভালো করে পড়ে আমরা প্র্যাকটিস করব। সো আজকের মতন এখানেই থাকুক, তোমরা অনেক ভালো থেকো। তোমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত একটু পড়াশোনা করো। ওকে, তাহলে তোমরা সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।